গোটা জাতির উপর 15.5 বছর এরা তাণ্ডব চালিয়েছে। যে এইভাবে জাতির উপর তাণ্ডব চালানো হয়েছিল। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন দলের উপরেই এই নিষ্পেষণ নির্যাতন হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। জামাতের আমিরের কথায় বিএনপির নেতাকর্মীরা হতাশ, তোরা এসে অবাক। হ্যাঁ, আপনি যে কথাগুলো শুনলেন এগুলো কিন্তু আসলেই সত্য। জামাত কিন্তু কোনোভাবে ছাড় দিতে যাচ্ছে না এই বিএনপিকে, যে বিএনপি কিন্তু এক পর্যায়ে আজহারিকে থ্রেট দিয়ে গেছে যে আজহারি না মাঝহারি এরকম কথা বলেছে। তো যাই হোক না কেন, আপনি হয়তো থাম্বনেল টাইটেলটা দেখেই ভিডিওতে ক্লিক দিয়েছেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবার উদ্দেশ্যে ছোট্ট কিছু কথা, যে আসলে কি করতে চায় জামাত। জামাত কি ক্ষমতায় বসবে নাকি বিএনপি ক্ষমতায় বসবে, কার আসন কত বেশি, সব কিছু নিয়েই কথা বললেন কিন্তু আমাদের জামাতের আমির। তো চলুন যাই তার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য, যেই বক্তব্যগুলো কিন্তু ইউটিউবে পাওয়াই যায় না, মূল বক্তব্যগুলো সেগুলো আপনাদের শুনিয়ে সত্য যেটা সেটাই শোনাবো। তো চলুন। বাংলাদেশ জামাতে ইসলামীকে শান্তিতে কোথাও দাঁড়াতে দেয়নি। নেত্রকোনায় একটি বাড়িতে, গ্রামের একটা বাড়িতে বাপ বেটা দুইজন মিলে দুপুরের খাবার গ্রহণ করছিলেন। বাবা জামাতে ইসলামীর কর্মী, ছেলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী, দুইজনকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিল। দুপুরের ভাত খাওয়ার নাম হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন জায়গায় হানা দিত ঘর বাড়িতে। আমাদের ঘরে কি থাকবে? আমাদের ঘরে তো নাচ গানের বই থাকবে না, আমাদের ঘরে থাকবে আল্লাহর কোরআন, আমাদের ঘরে থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমাদের ঘরে থাকবে ইসলামী জ্ঞান পিপাসার জিজ্ঞাসার বই, আমাদের ঘরে থাকবে বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তির বই, সাহিত্য থাকবে, ইতিহাস থাকবে। এটাই স্বাভাবিক। বইগুলা তুলে নিয়ে বলতো যে এখানে জঙ্গি বই পাওয়া গেছে। এই জঙ্গি মৌলবাদ কথা বলে বলে গোটা জাতির উপর 15.5 বছর এরা তাণ্ডব চালিয়েছে। যে এইভাবে জাতির উপর তাণ্ডব চালানো হয়েছিল। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন দলের উপরেই এই নিষ্পেষণ নির্যাতন হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সবগুলো অফিস পুরাটা সময় জুড়ে 15.5 বছর আমাদেরকে খুলতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়নি, দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি, আমাদের অফিসগুলোকে সিলগালা করে রাখা হয়েছিল। এটাও আর কোনো দল বলতে পারবে না। আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরে বুলডোজার চালিয়ে বাড়িঘরকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এটাও অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটে নাই। সম্মানিত ভাইরা, একমাত্র দল যেই দলের বিরুদ্ধে কায়দা কানুন করে অন্যায়ভাবে জবরদস্তি করে আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছিল, আর কোনো দলের নিবন্ধন কেড়ে নেয় নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে, বিপ্লবের মুখে সরকার দিশাহারা হয়ে 1 আগস্ট 2024 সাল আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। তাহলে আপনারাই বলুন, বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা? আবার বলেন কোনটা? জামাতে ইসলামী। সম্মানিত ভাইয়েরা, শুধু কয়েকজন নেতার জীবন যায় নাই, আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে, ক্রস ফায়ারের নামে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ধরে নিয়ে গুম করা হয়েছে, আমাদের ঘর দুয়ার লুণ্ঠন করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, আমাদের জমি থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে, এমনকি কাউকে কাউকে দেশেও থাকতে দেওয়া হয়নি। আমাদের মনে অনেক দুঃখ ছিল, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্র যুবকদের তুমুল আন্দোলনের মধ্য দিয়ে আপামর জনগণের সহযোগিতায় আল্লাহ তাআলা ফেসিবাদকে দুনিয়া থেকে বিদায় করেছেন। আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎসাহস থাকলে আসেন। যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি এই দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না, একা থাকার দুঃখ বড় বৃথা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। এই কাশেমপুরের ভাত আল্লাহ আমার কপালে জুটায়নি, যদিও আমি বারবার জেলে গিয়েছি। জেলের ভাত আমার কিন্তু কিসমতে আসেনি। তো লোকেরা আমাকে জিজ্ঞেস করে, আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন, আপনি জেলের ভাত খান নাই? আমি বললাম না,
আমি 12 বছর আগে ভাত এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, তো এই জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে নাই। হ্যাঁ, আমি না খাই, কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে। আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসি যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছি। তাতেও আমাদের কোনো দুঃখ নাই। আমাদের দুঃখের একটাই জায়গা, আমাদের দেশটার সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুঘল বাহিনীর হাতে তুলে দিলেন। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন। দেশকে গড়লেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগমপাড়া করলেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে 40% মানুষ, আমি বিশ্বাস করি, গত 15.5 বছর তারা কোনো ভোট দিতে পারেনি। কি অপরাধ তারা করেছিলেন? প্রথম ভোটটা হলো মানুষ এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো। ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো। আমি এই প্রাণীগুলোর নাম নিচ্ছি না, তখন পত্রপত্রিকা এবং মিডিয়া সেগুলো উঠে এসেছে। 18 সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন, নিশিনাথের নির্বাচন, আর 24-এ এসে করলেন আমি আর মামু, আমি আর ডামি, তাই না? একজন নৌকা থেকে ক্যান্ডিডেট, আরেকজন নৌকার দামে ক্যান্ডিডেট। আপনারা সর্বনাশ করলেন। এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই ভোটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবনে বাজি রেখে যুদ্ধ করেছিল। এটাকেই দিলেন আপনারা শেষ করে। সম্মানিত ভাইরা, তারা যা করার করেছে, এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা দেশবাসী, শুধু জামাতে ইসলামী না, দেশের আপামর জনগণ, জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে, দেশটাকে যারা ভালোবাসি, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই। ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে, সেই কঙ্কালে আমরা গোশত এবং চামড়া পরাতে চাই। ওরা উন্নয়নের নামে লুটতরাজের মহারাজ্য কায়েম করেছিল, আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা, এখানেও 6টা উপজেলা আছে সম্ভবত, তাই না? হ্যাঁ, 4টা উপজেলা আছে, এটা একটা জেলা। আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে, আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে, আবার সেখানে মেডিকেল কলেজ আছে, এগ্রো ইউনিভার্সিটি আছে, অনেকগুলা শিক্ষার এভিনিউ আছে। কিন্তু চুয়াডাঙ্গায় কিছুই নেই। তো চুয়াডাঙ্গা কি অপরাধ করেছে? চুয়াডাঙ্গা কি বাংলাদেশের অংশ নয়? এটা কি 64 জেলার একটা নয়? এই চুয়াডাঙ্গার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই? এখানকার কৃষকের মাঠে ফলানো শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না? যদি তা খেয়ে থাকে, তাহলে চুয়াডাঙ্গাকেও তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।